তো দেখো আমরা আজকে আলোচনা করব কিছু পর্যায়গত ধর্ম। তা তোমাদের একটা পর্যায়গত ধর্ম আলোচনা করা হয়েছে কতদিন, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং পারমাণবিক আকৃতি। তা পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকৃতি সেটা পড়তে গিয়ে তোমরা দেখেছো যে আমি যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে পারমাণবিক আকৃতি ছোট হচ্ছিল, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকৃতি বা পারমাণবিক ব্যাসার্ধ বড় হচ্ছিল। তার কারণ তোমরা জেনেছো যে পর্যায় বরাবর যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাই তখন এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা বাড়তে থাকে, কিন্তু কক্ষপথের সংখ্যা অপরিবর্তিত থাকছিল। আবার যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নেমেছি তখন দেখেছি কি যে কক্ষপথের সংখ্যা ক্রমশ বাড়ছে, তার জন্য পারমাণবিক ব্যাসার্ধ তোমার বৃদ্ধি পাচ্ছিল। তাহলে আমরা বলবো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল শেষ কক্ষপথের ওপর ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে পর্যায় বরাবর যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছিল, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছিল। তার কারণ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছিল। আর আমরা যদি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামি তখন দেখছিলাম যে কক্ষপথের সংখ্যা বাড়ছে। তাহলে কক্ষপথের সংখ্যা বাড়ছে মানে আমরা বলতে পারি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল শেষ কক্ষপথের ওপরে সেটা ক্রমশ হ্রাস পাচ্ছে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্রমশ হ্রাস পায়। তাহলে এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল শেষ কক্ষপথের উপরে বাড়ে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্রমশ শেষ কক্ষপথের উপরে কমতে থাকে। এখন আমরা আজকে একটা বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তোমরা সমযোজী বন্ধন শিখেছো। ধরো ক্লোরিন অণু তোমরা করা জানো লুইস ডট পদ্ধতিতে, যে Cl তার বাইরের কক্ষে 7খানা ইলেকট্রন আর একটা Cl তার বাইরের কক্ষে 7খানা ইলেকট্রন। এবার এরকম ভাবে ইলেকট্রন জোড় গঠন করছে, সেটাকে আমরা দেখাচ্ছি কি Cl বন্ড
Cl, তাহলে একটা ইলেকট্রন জোড় মানে সেখানে একটা বন্ধন মানে সেখানে একটা ইলেকট্রন জোড় আছে। এখন দুটোই যেহেতু একই পরমাণু, তাহলে এই ইলেকট্রন জোড়টাকে এই পরমাণু যা শক্তি দিয়ে টানবে এই পরমাণু তাই শক্তি দিয়ে টানবে, তাহলে নিউক্লিয়াসের এই ইলেকট্রন জোড়টা ঠিক মাঝখানেই অবস্থান করবে। কিন্তু যদি তুমি এরকম একটা যৌগ নাও FCl, F এর আউটার সেলে 7টা ইলেকট্রন, Cl এর আউটার সেলেও 7টা ইলেকট্রন দিয়ে এভাবে তোমার অষ্টক পূর্তি ঘটালো, তাহলে আমার F বন্ড Cl হলো, ইলেকট্রন জোড়টা ঠিক মাঝখানে অবস্থান করবে। কিন্তু এবার দেখা যাবে যেহেতু দুটো পরমাণু আলাদা, ফ্লুরিন এবং ক্লোরিন দুটো আলাদা পরনিউক্লিয়াস, তার জন্য এদের নিউক্লিয়াসের যে আকর্ষণ ক্ষমতা সেটা কিন্তু সমান নয়। তাহলে এটা যেহেতু সমান নয়, তার জন্য আমরা দেখব এই ইলেকট্রন জোড়টা ঠিক মাঝখানে না থেকে কোনো একটা নির্দিষ্ট পরমাণুর দিকে কিছুটা সরে থাকে। যেমন এখানে দেখা যায় ইলেকট্রন জোড়টা ফ্লুরিন পরমাণুর দিকে সরে এসে অবস্থান করে। তাহলে এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলতে আমরা বুঝবো যে সমযোজী বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে ক্ষমতা, আকর্ষণ করার যে ক্ষমতা, তাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে ক্ষমতা, তাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। তাহলে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানার, তবে মাথায় রাখবে এই সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় যেটা, সেটা অবশ্যই দুটো ভিন্ন পরমাণুর মধ্যে হতে হবে। একই পরমাণুর মধ্যে তুমি তড়িৎ ঋণাত্মকতা দেখতে পাবে না, কারণ দুজনাই সমানভাবে ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানার চেষ্টা করবে। তাহলে এবার দেখো, আমরা যদি পর্যায়গতভাবে বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী পরিবর্তন দেখব? আমরা জানলাম যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে। এই কথাটা আমরা আগের দিন শিখেছি, আজকেও প্রথমে বললাম। তাহলে নিউক্লিয়াসের যদি আকর্ষণ বল বাড়ে, তাহলে নিউক্লিয়াস কী করবে? নিজের ইলেকট্রনকে তো শক্তি দিয়ে ধরে রাখবেই, এবং পার্শ্ববর্তী যে ইলেকট্রন, অন্য পরমাণুর ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকেও নিজের দিকে টানার চেষ্টা করবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা মাথায় রাখবো যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে যেমন মৌল জানি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাহলে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা হবে কি? যেটা ডান দিকে আছে অর্থাৎ ফ্লোরিন, সেটা সব থেকে বেশি। আবার তুমি ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন নিলে,
তাহলে এক্ষেত্রেও দেখবে কি ক্লোরিন হবে সব থেকে বেশি আর সোডিয়াম হবে সব থেকে কম। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিয়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়ে। এবার দেখো এই পর্যায়ে যদি দেখো ফ্লুরিনের পরে তো আছে নিয়ন বা ক্লোরিনের পরে আছে আর্গন, এরা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তার জন্য এদের কোনো তড়িৎ ঋণাত্মকতা নাই, কারণ এদের শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন অবস্থান করে, তার জন্য এরা অন্য কারোর সঙ্গে যুক্তই হয় না, অণুই গঠন করে না। তাহলে যদি যুক্তই না হয়, সমযোজী বন্ধনই সৃষ্টি না হয়, তাহলে তার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার কোনো প্রশ্নই আসে না। তার জন্য মাথায় রাখবে নিষ্ক্রিয় গ্যাসগুলোর তড়িৎ ঋণাত্মকতা মান পাওয়া যায় না, শূন্য হয়। তাহলে কি বললাম, নিষ্ক্রিয় গ্যাসগুলির তড়িৎ ঋণাত্মকতার মান শূন্য, এদের কোনো ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু দেখতে পাওয়া যাবে। এবার আমরা আসি শ্রেণী বরাবর কি পরিবর্তন। শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে কি হবে, দেখো শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামবো মৌলগুলোর তো পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি কমে তাহলে নিজের ইলেকট্রনকে তো ধরে রাখতে পারবে না, ভালো হবে, তারপর অন্যের ইলেকট্রন কী করে টানবে। তার জন্য আমরা দেখি যে শ্রেণী বরাবর যখন ওপর থেকে নিচে নামলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ হ্রাস পায়। তাহলে আমরা যদি বিভিন্ন গ্রুপ নিই, যেমন ধরো নিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে এখানে হাইয়েস্ট হবে লিথিয়াম, লোয়েস্ট হবে সিজিয়াম। ধরো তুমি নিলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে এখানে হবে নাইট্রোজেন হাইয়েস্ট, বিসমাথ লোয়েস্ট। তুমি ধরো নিলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাহলে এরকম মান দেখবে, অ্যাস্টাটিনের লোয়েস্ট। এবং দেখো আমরা দ্বিতীয় পর্যায়ে হাইয়েস্ট মান দেখেছিলাম ফ্লুরিনের, আবার গ্রুপ 17-এও হাইয়েস্ট মান হচ্ছে ফ্লুরিনের। তার জন্য ফ্লুরিন মৌলটার তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর সমস্ত মৌলের মধ্যে সর্বাপেক্ষা বেশি হয়। তাহলে মাথায় রাখবে ফ্লুরিন মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হয়। তাহলে পর্যায় সারণীতে যত মৌল আছে তার মধ্যে সর্বাপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মকতার মান আমরা ফ্লুরিনের ক্ষেত্রে দেখতে পাই। এবার দেখো আমরা একটা ধর্ম আলোচনা করব, সেটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি, বা ইংরেজিতে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল কি বিষয়টা দেখো, নতুন নয়, তোমাদের ক্লাস 9-এ ছিল। এ ধরো পরমাণু, তার শেষ কক্ষপথে কিছু ইলেকট্রন আছে,
তাহলে প্রত্যেকটা ইলেকট্রনকে তো নিউক্লিয়াস টানছে, ধনাত্মক আধান এখানে ঋণাত্মক আধান টানছে। এবার তুমি চেষ্টা করছো কি যে এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে মুক্ত করতে, অর্থাৎ ইলেকট্রনটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছো। তো বেরোতে যাবে না সহজে, কারণ ইলেকট্রনকে তো নিউক্লিয়াস আকর্ষণ করছে। কখন বেরোবে? যদি বাইরে থেকে আমি প্রচুর পরিমাণ শক্তি সরবরাহ করি, যদি এনার্জি দিই, তখন দেখব ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বলকে অতিক্রম করছে। তাহলে এই যে শক্তি, যে শক্তিটা দিলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে মুক্ত হয়ে যাচ্ছে, সেই শক্তিটাকেই আমরা বলছি আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। ছবিটা এঁকে নেবে, আমি এবার একটা ডেফিনেশন লিখে দিচ্ছি। তাহলে আয়োনাইজেশন শক্তি বলতে কি বুঝবো? কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুকে যে পরিমাণ শক্তি দিলে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রন অপসারণ হয় এবং যার ফলে পরমাণুটি এক একক আধানযুক্ত ক্যাটায়নে পরিণত হয়। তাকে আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে। তাহলে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু হতে হবে, পরমাণুটা এককভাবে থাকবে, তাকে এমন পরিমাণ শক্তি দিব যাতে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে অতিক্রম করে। আর যদি ইলেকট্রন কমে যায় তাহলে কি হবে? পরমাণুটা প্লাস চার্জ হয়ে যাবে, কারণ ইলেকট্রন এবং প্রোটন এর সংখ্যা সমান থাকে সাধারণ অবস্থায়। তাহলে ইলেকট্রন যদি কমে যায় তাহলে প্লাস চার্জের আধিক্য থাকবে, তার ফলে কি হচ্ছে? এক একক আধান বিশিষ্ট একটা ক্যাটায়নে পরিণত হচ্ছে। তাহলে সেই শক্তিটাকে আমরা বলছি আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে এবার দেখো পর্যায় বরাবর আমরা কি দেখেছি? পর্যায় বরাবর দেখেছি পরমাণুর আকার ছোট হতে। পর্যায় বরাবর দেখেছি পরমাণুর আকার ছোট হতে। তাহলে পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বহিস্থ ইলেকট্রনের উপরে বাড়ে তাহলে ওই ইলেকট্রনকে অপসারণ করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে অর্থাৎ আয়োনাইজেশন শক্তির মান ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে মাথায় রাখবে পর্যায় বরাবর মৌলের আয়োনাইজেশন শক্তির মান ক্রমশ বৃদ্ধি পাওয়া উচিত। তাহলে এরকম কথা লিখলাম কেন? বৃদ্ধি পায় না লিখে পাওয়া উচিত।
আসলে এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো তোমাদের এই মুহূর্তে ব্যাখ্যা করা যাবে না, শুধুমাত্র ব্যতিক্রমগুলো মুখস্থ করবে এই ক্লাসে। পরের ক্লাসে অর্থাৎ 11-এ গেলে তখন এই ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা হবে। তো দেখো পর্যায় বরাবর আমরা যেরকম মৌলগুলো লিখলাম, তাহলে আয়নেশন শক্তি কার বেশি হবে? যত ডান দিকে যত বাড়বে তার মানে ফ্লুরিনের সব থেকে বেশি হবে, এরপরে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় এখানে একটা ব্যতিক্রম আছে, নাইট্রোজেনের বেশি হয়েছে। তারপর আবার নর্মাল ট্রেন্ড, নাইট্রোজেনের বেশি হয়, কার্বনের বেশি হয়, এইখানে আবার একটু ব্যতিক্রম বেরিলিয়াম বোরনের মধ্যে। তারপরে আবার নর্মাল ট্রেন্ড আমরা দেখতে পাই। তাহলে এই জায়গায় একটা ব্যতিক্রম, এই জায়গায় একটা ব্যতিক্রম। একই রকমভাবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এগুলোর মধ্যে তুলনা করি তাহলে দেখব ক্লোরিনের বেশি। তারপরে ব্যতিক্রম, ব্যতিক্রম মানে এখানেও দেখো সেম স্পটে একই জায়গাতেই দুটো ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে আয়নেশন শক্তি কিন্তু ক্রমশ বাড়া উচিত, কিন্তু একটু ব্যতিক্রম আছে। আপাতত ব্যতিক্রমগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এর কোনো ব্যাখ্যা ক্লাস 10-এর দেওয়া সম্ভব নয়, কারণ এর জন্য একটা ইলেকট্রন বিন্যাস শিখতে হবে, এসপিডিএফ সিস্টেম, সেটা ক্লাস 10-এ নাই, পরবর্তী ক্লাসে আছে, তখন তোমাদের শেখানো হবে। এবার দেখো আমরা যদি শ্রেণীগত পরিবর্তন দেখি তাহলে কি দেখি? পরমাণুর আকৃতি কিন্তু ক্রমশ বাড়ে। তাহলে পরমাণুর আকৃতি যদি বাড়ে, পরমাণুর আকৃতি যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বলও কি হবে? শেষ কক্ষপথের ইলেকট্রনের উপরে কমে যাবে। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনের উপরে যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পায়, তাহলে আমরা দেখব কি ইলেকট্রনকে অপসারণ করতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে কম পরিমাণ শক্তি মানেই আয়নাইজেশন শক্তির মান হ্রাস পাবে। তাহলে মাথায় রাখবে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন শক্তির মান ক্রমশ হ্রাস পায়। সেটা বুঝতে পারলে কেন বলছি? যেমন এখানে নিউক্লিয়াসটা কাছে আছে, তার মানে আকর্ষণ বলটা বেশি, এখানে দূরে সরে গেছে, শেষ কক্ষপথের দূরত্ব বেড়েছে, তার মানে আকর্ষণ বল কমেছে, এখানে আরো বেড়েছে, তাহলে আকর্ষণ বল আরো কমেছে। তাহলে যেখানে আকর্ষণ বল কম তার ইলেকট্রনকে আমি অল্প শক্তি দেব, বেরিয়ে যাবে। এখানকার ইলেকট্রনকে তুলনামূলকভাবে বেশি শক্তি দেব, তবে ইলেকট্রন দেব। আর এই ইলেকট্রনকে আরো বেশি শক্তি দেব, তবে ইলেকট্রন অপসারণ হবে। তার জন্য যত নিউক্লিয়াসের কাছে তত আয়নেশন শক্তি বাড়বে, যত নিউক্লিয়াসের দূরে তত আয়নেশন শক্তি কমে যাবে। তাহলে আমরা যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই চারটে মৌলের মধ্যে সাজাতে দিই, তাহলে হাইয়েস্ট হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তোমাকে যদি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম সাজাতে দিই, তাহলে এরকম দেখতে পাবো। তোমাকে যদি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে এরকম আমরা দেখতে পাবো। বুঝতে পারলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নেশন শক্তির মানটা কিন্তু পর্যায় বরাবর বাড়া উচিত ছিল, কোথাও কোথাও ব্যতিক্রম আছে, কিন্তু শ্রেণীতে কোনো ব্যতিক্রম নাই। শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে ক্রমশ কমে যাবে। এবং দেখবে আমি প্রথম থেকেই বারবার তোমাদের বলছি যে পর্যায়গুলো, শ্রেণীগুলোকে মুখস্থ করবে, অবস্থানগুলো, কারণ এই জাতীয় সাজানো পরীক্ষায় একটা আসবে, এগুলোকে এলোমেলো করে দিয়ে দিল,
দিয়ে বললো এদের আয়নেশন শক্তি অনুযায়ী সাজাও। তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে মৌলগুলো পর্যায় বরাবর দিয়েছে না শ্রেণী বরাবর দিয়েছে। পর্যায় বরাবর দিলে তাদের অবস্থান কি, শ্রেণী বরাবর দিলে তাদের অবস্থান কি। যদি অবস্থান জানতে পারো তবে তুমি ট্রেনটা মনে রেখে বাড়ে না কমে তখন তুমি উত্তরটা করতে পারো। যাই হোক, আমরা আয়নেশন শক্তি পড়লাম। পরের আমরা একটা ভিডিও করে নেব, সেখানে জারণ বিজারণ ধর্ম, জারণ বিজারণ ক্ষমতা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, কনফিউশন বেশি হয়, তার জন্য আমি এই ভিডিওর মধ্যে আর দিলাম না, কারণ ওটা একটু লং হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। আমরা ছোট একটা ভিডিও পরের একটা নিয়ে নেব, বেশিক্ষণ লাগবে না, হয়তো মিনিট 15 লাগবে। পরের ভিডিওতে আমরা এটা আলোচনা